আজকে আমাদের প্যাসেজটার নাম হচ্ছে সেন্ডিং মানি। আমাদের দেশে অনেক লোকজন রেমিটেন্স সেন্ড করে, তাদের উপরেই হয়তো ওই টাকা এই প্যাসেজটা। তো সামারি আছে আর হচ্ছে ম্যাচিং হেডলাইন্স আছে, দেখি আপনারা ভয় পেয়ে যাচ্ছেন নিশ্চিত। তো চলেন আজকে আপনাদের টেকনিক শেখাই। এই যে আপনারা যে হেডিংগুলো দেখেন না, এই হেডিংগুলো কিন্তু আসলে ছোট করে দেয়া আছে, এবং এই হেডিংগুলোকে যদি আপনি আন্ডারস্ট্যান্ড করতে চান ফুললি, তাহলে কিন্তু আপনি এটা বড় করতে হবে। কেমন? দেখেন দেখেন এই যে আমি আপনাদের জন্য এটা বড় করে আনছি। যেমন দেখেন এখানে যেটা বলতেছে, স্টেবিলিটি অফ রেমিটেন্স ইন ডিফিকাল্ট টাইম। কিন্তু এটার অর্থটা কি? এখানে হচ্ছে দ্য টেক্সট ডিসকাসেস দ্য অ্যাবিলিটি অফ রেমিটেন্স ইন ডিফিকাল্ট টাইমস, ইন্ডিকেটিং দ্যাট। ব্যাপারটা কি আসলে? মানি সেন্ট হোম রিমেইন কনসিস্টেন্ট ইভেন ডিউরিং ক্রাইসিস। এটা কথা হচ্ছে কি, সেটা কথা হচ্ছে যে আপনারা যে মানি সেন্ট হোম, বিদেশ থেকে টাকা আসতেছে বা টাকা পাঠাচ্ছে, ক্রাইসিস হচ্ছে, অনেক ক্রাইসিস টাইমেও তারা টাকা পাঠাচ্ছে। এটার কথাটা অর্থ হলো এটা। এটা যদি আপনারা কখনো বুঝে ফেলতে পারেন এরকম বড় বড় সেন্টেন্স তৈরি করে, তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না আপনাদের। ম্যাচিং হেডলাইন সলভ। তো প্রথম কাজ হচ্ছে এটাকে অ্যানালাইসিস করা, চলুন করি। ইফেক্ট অফ কাটব্যাক ইন ট্রানজিশন ফিস। আপনি বুঝতেছেন না হয়তো বা, যেটা অর্থটা কি। অর্থটা হলো এরকম যে হাউ রিডিউসিং কস্ট ইম্প্যাক্ট দ্য ফ্লো অফ মানি। কস্ট কমে যাওয়াটা কীভাবে মানি ফ্লোটাকে ইম্প্যাক্ট ফেলে আর কি। তারপর দেখেন টার্গেটেড ইনভেস্টমেন্ট অ্যান্ড কন্ট্রিবিউশন। এই কথার অর্থ কী? কথাটার অর্থ হচ্ছে ফান্ডস আর সেন্ড ফর স্পেসিফিক কজ আর প্রজেক্ট। মানে কোনো একটা কাজের জন্য ফান্ডগুলোকে সেন্ড করা হচ্ছে। টার্গেটেড ইনভেস্টমেন্ট। আচ্ছা, রেমিটেন্স ফর বিজনেস ইনভেস্টমেন্ট, এটা হলো আপনি কোশ্চেনে দেখতেছেন, কিন্তু আসল অর্থ হলো যে রেমিটেন্স ফর বিজনেস ইনভেস্টমেন্ট টু স্টার্ট আছে, এটাতে আবার লাগে। এটা সহজ, এটা সেন্টেন্স মেক করা লাগে না, যে বিজনেস ইনভেস্টমেন্টের জন্য রেমিটেন্স পাঠানো হচ্ছে। হাউ টু লোয়ার ট্রান্সমিশন ফিস, এটা কিন্তু লাগে না আপনাদেরকে, যে হচ্ছে এই দুটো কিন্তু লাগে না বড় করা, কিন্তু ওগুলো লাগছিল। 6, মোটিভেশন বাহাইন্ড রেমিটেন্স, কেন তারা আসলে টাকা পাঠায়, তাদের ফিল কম্পিল কেন, এটাও আসলে লাগে না, কারণ এটাও আমরা বুঝতে পারি। সবগুলো যে সেন্টেন্স মেক করে নিতে হবে এত সময় তো নাই ভাই। তো তারপরে 7, লসেস ইনকার্ড ডিউরিং ট্রান্সমিশন, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, তাই এটাকে সেন্টেন্স মেক করে নিতে হবে। এটার মানে কি? দিস পয়েন্ট ডিটেলস দ্য ফিনান্সিয়াল লসেস ইনকার্ড ডিউরিং ট্রান্সমিশন ডিউ টু সার্ভিস চার্জ এবং এক্সচেঞ্জ রেট। হ্যাঁ, এই যে কিছু টাকা লস হয় না পাঠাতে গেলে, এই ভ্যাট ম্যাট এই সেই কাটে নেই। রেমিটেন্স ওয়ার্থ মোর দ্যান অফিসিয়াল এইড, অফিসিয়াল এইডের চেয়ে রেমিটেন্সটা বেশি কাজ করে। অফিসিয়াল এইড মানে কি, গভর্নমেন্ট যে সাহায্যটা করে তার চাইতে কিন্তু রেমিটেন্সটা বেশি হেল্পফুল। হাউ রিসিপেন্ট ইউটিলাইজ রেমিটেন্স, মানে যারা পাইলো তারা কিভাবে এটা ব্যবহার করলো, এটাও আসলে পারা যায়, এটা বোঝা যায়, এটা আমার বড় করে নেওয়ার দরকার নেই। ফ্রিকুয়েন্সি অ্যান্ড সাইজ অফ রেমিটেন্স, মানে কতবার তারা পাঠায় এবং এটা কতগুলো অ্যামাউন্ট, এটা বিষয়টা বলছে। তো এরকম করে হেডিংগুলো একটু বুঝে নিতে হবে, যে হেডিংগুলো বেশি ডিফিকাল্ট। যেমন এখানে আমরা কি পেলাম, 1, 2, 3 এবং 7, এগুলো হচ্ছে বেশি ডিফিকাল্ট হেডিং। তাহলে এটা একটা স্কিল ভাই, এই স্কিলটা যদি আপনার ডেভেলপ করতে হবে। এই স্কিলটা ডেভেলপ করতে না পারলে কিন্তু ম্যাচিং হেডলাইন্স ওই আগের জায়গায় থেকে যাবেন। আপনি শুধু চিৎকার চেঁচামেচি করতে থাকেন যে হলো আমি পারি না পারি না, পারেন না কেন? কারণ স্কিল ডেভেলপ করেন না। তো এই যে 4টা আছে না, এই হেডিংগুলো বোঝার যে অ্যাবিলিটি, সেটা সেই স্কিলসটা ডেভেলপ করেন, তাহলে আপনার ওই জিনিস থেকে আপনি সামনের দিকে আগায় যাবেন। যতদিন এটা না বোঝার চেষ্টা করবেন, ততদিন প্র্যাকটিস করবেন, লাভ হবে না। এটাকে বলে স্কিলস। গুলো বোঝা শেষ হলো, তারপর আপনার এবার পরের কাজ হচ্ছে আপনার প্রেডিকশন করা। যেমন হচ্ছে প্রেডিকশন করতে গেলে, প্রেডিকশন আমরা শুধু শুরু এবং শেষে করতে পারি, এবং এই স্কিলসটা কতটুকু আপনার ডেভেলপ তার উপর ডিপেন্ড করছে আসলে আপনি এটা কতটুকু পারবেন। যেমন দেখেন, আমরা যদি এখানে একটু যাই, সেটা হচ্ছে প্রেডিক্ট করার বিষয়টা, যে শুরুতে কোনগুলো থাকে, জেনারেল আলোচনাগুলো থাকে। দেখেন এখানে যদি আমি বলি, যদি এটাকে বলি স্টেবিলিটি অফ রেমিটেন্স ইন ডিফিকাল্ট টাইম, মানে ডিফিকাল্ট টাইম তারপরে এটার স্টেবিলিটিটা এটা বাড়ছে, এটা কিন্তু শুরুর দিকে আসে বলে আমি জানি না, বোঝা যায় না। রেমিটেন্স তো প্রথমে আসতে হবে, জেনারেল কথা কোনটা এখান থেকে সেটা কিন্তু দেখতে হবে। যেমন এই যে দিস ওয়ান,
মোটিভেশন বাহাইন্ড রেমিটেন্স, এটা হতে পারে দিস ওয়ান। ফ্রিকুয়েন্সি অ্যান্ড সাইজ অফ রেমিটেন্স, এই দুইটা কিন্তু প্যারাগ্রাফ এর উত্তর হতে পারে। এইটা একটা স্কিলস, এটাকে বলা হয় প্রেডিকশন স্কিলস, এবং এটা খুবই কেমব্রিজ দ্বারা স্বীকৃত। কেউ আমাকে চ্যালেঞ্জ করলে আমি বই খুলে দেখাই দেবো, কেমব্রিজের বই, কেমব্রিজের স্কিল বইগুলোতে এটা দেয়া আছে। তো এই দুটার মধ্যে যে কোনো একটা মানে গেম খেলবো 2:1, যে ফ্রিকোয়েন্সি এবং রেমিটেন্সের সাইজ নিয়ে আলোচনা হচ্ছে প্যারাগ্রাফ এতে, নাকি মোটিভেশন বাহাইন্ড রেমিটেন্স নিয়ে আলোচনা হচ্ছে প্যারাগ্রাফ এতে। দুটোর মধ্যে একটা অ্যান্সার হলেও হতে পারে। যদি হয় তাহলে আমাদের টাইমটা সেভ হলো। লেটস গো। দেখেন এটা স্ক্যান, এবার কুইক স্ক্যান চালাতে হবে। মিলিয়ন্স অফ মাইগ্রেন্টস ট্রাভেল করে অনেক দূরে, তারা টাকা পাঠায়, নো ক্যাশ উইথ দেম, না নিয়ে তারা চলে যায়, ডিসেন্ট জব সাপোর্ট, সেন্ড মানি, ডেভেলপিং কান্ট্রি। এই যে রেমিটেন্সের সাইড, এই যে দেখছেন $400, এই যে $200 বলতেছি, ইয়েস। তার মানে আমরা আমাদের উত্তর পাই গেছি। এই যে 10 নম্বরটা, দিস ওয়ান ইজ প্যারাগ্রাফের উত্তর। এটা যদি ভাই করতে পারেন তাহলে আপনার হচ্ছে যেটা আপনার টাইমটা সেভ হয়ে গেল। ওকে, এটাকে বলা হয় প্রেডিকশন স্কিল। 11 নম্বর তো হবেই না, কারণ 11 নম্বর অলরেডি জি প্যারাগ্রাফের উত্তর হয়ে বসে আছে। ওকে, এটা তো হচ্ছে আপনাদের প্রথম ধাপ। সেকেন্ড ধাপ, আমাদের সেকেন্ড জব হচ্ছে এটা জেনারেল আইডিয়া নেওয়া, জেনারেল আইডিয়া নিয়ে এটাকে সলভ করা। লেটস গো। জেনারেল আইডিয়া আপনি কীভাবে দিবেন, এই 20 সেকেন্ড এই পুরো গ্রুপ প্যারাগ্রাফের দিকে একবার তাকাতে হবে। তো আমি তো একটু আন্ডারলাইন করব, কাজে আমার তো তাকানোর সুযোগটা একটু কম। ওকে, আমি একটু আন্ডারলাইন করলাম। দেখেন এই ওয়ার্ডগুলোকে যদি আপনি একটু আন্ডারলাইন করেন, ওকে, যদি এই ওয়ার্ডগুলোর দিকে তাকান, দেখেন কি বলছে। পোরার এবং আনস্টেবল কান্ট্রিগুলোতে মানি হচ্ছে লাইফ লাইন, এটার পিছনে সালভেশন মানে মুক্তি আছে এর পিছনে। মানি সেন্ড করাটা অল্টুইজম দ্বারা হচ্ছে ইন্সপায়ার্ড হয়, আনসেলফিশ ডিজায়ার্ড হয় হেল্প, অন্যদেরকে হেল্প করতে। ক্যাশ মাইট সিম্পলি সার্ভিস দেয়, তারপরে ইনভেস্টমেন্ট করে, রিপেমেন্ট অফ লোন করে। তার মানে কেন তারা টাকা পাঠাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা। এটা কি এটা নয় মোটিভেশনস বাহাইন্ড রেমিটেন্স, মানে রেমিটেন্স কেন পাঠাচ্ছে তার পেছনের মোটিভেশন। এই কাজগুলো দেখেন অনেকগুলো মোটিভেশন। সো এটা জেনারেল আইডিয়া থেকে সলভ করে ফেলা যায়। কাজে এটা দিস ওয়ান ইজ মোটিভেশন। এটা 6। একইভাবে চলেন আমাদের এই একই কাজও করতে হবে কিন্তু, হ্যাঁ। দেখেন আমি আন্ডারলাইন করি, দেখেন এখানে যদি আপনি কোনটা বারবার আসতেছে, এখানে দুইটা কথা বারবার আসতেছে। আপনি তো সামনের দিকের ওয়ার্ডগুলো দেখেন, ট্রাবল, পলিটিক্যাল, ফাইন্যান্সিয়াল আপ ভিপল, এগুলো মানে ক্রাইসিসের কথা বলতেছে। মাঝখানে আবার যে কথাগুলো বলতেছে সেটা হচ্ছে হলো অফিসিয়াল বা ডেভেলপমেন্ট আনএইডের কথা বলতেছে, শেষে আবার ক্রাইসিসের কথা বলতেছে। কাজে এই পুরো প্যারাগ্রাফ দেখে আমার মনে হচ্ছে এখানে দুইটা উত্তর হতে পারে। একটা হচ্ছে 8 নাম্বার, ওকে, আর একটা হচ্ছে এই যে রেমিটেন্স স্টেবিলিটি আছে ডিফিকাল্ট টাইমে, এটাও হতে পারে। তাহলে 8 এবং হচ্ছে হলো 1। তো জেনারেল আইডিয়া থেকে তো সব কিছু সলভ হবে না ভাই, তো 8 এবং 1 দুটোই আমি দিয়ে রাখলাম। পরে আমরা এটা পরে ডিসাইড করব যেটার আসল অ্যান্সার কোনটা।
এবার আমরা প্যারাগ্রাফ ডিতে চলে যাই। একইভাবে চলেন আমরা একটু দ্য ফ্লো অফ মানি, হিউজ ইকোনমিক সোশ্যাল ইম্প্যাক্ট আছে রিসিভিং কান্ট্রিতে। এটা ক্যাশ ফর ফুড, হাউজিং এগুলোর পেছনে এটা খরচ করে, এডুকেশনের পিছনে খরচ হয়, হেলথ কেয়ারের পিছনে খরচ হয়, তারপরে হেলথি রাখতে হেল্প হয়, এক্সট্রা মানি স্পেশাল ইভেন্টের জন্য খরচ হয়। তার মানে এই টাকাগুলো কিসে কিসে খরচ হচ্ছে সেই বিষয়ে এখানে আলোচনা হচ্ছে। তাহলে আমরা একটু যদি চাই, এই যে এটা হতে পারে যে টার্গেটেড ইনভেস্টমেন্ট অ্যান্ড কন্ট্রিবিউশন, মেবি হতে পারে। আবার এটাও তো হতে পারে, সেটা হচ্ছে রেমিটেন্স, এই যে হাউ রিসিপিয়েন্ট ইউটিলাইজ রেমিটেন্স, এটা তো হতে পারে। তাহলে বেস্ট অ্যান্সার মানে হতে পারে 9 বেস্ট অ্যান্সার। এবং 4 নম্বর হওয়ার অর্থাৎ হচ্ছে 3 নম্বর হওয়ার চান্সটা অনেক কম, তাও 3 নম্বর আমরা দিয়ে রাখবো, বলা তো যায় না, হতেও হলেও হতে পারে। ওকে, বাট 9 নম্বর হওয়ার চান্সটাই আসলে বেশি, এটা একটু কালো করে দিয়ে রাখি। এবার আসেন নম্বর প্যারাগ্রাফ, এইভাবে পড়া শিখতে হবে কিন্তু। আচ্ছা, রিসিপেন্ট হার্ডলি এভার রিসিভ করে, ফুল মানি তারা রিসিভ করে খুব কম, ট্রান্সফার ফি বেশি, মানি ট্রান্সফার কোম্পানি ব্যাংক অপারেট করে ফিক্সড ফি, এটা তাদের জন্য খুব কঠিন, স্মল টাকার মধ্যে সব টাকা কাটে নেয়, অন্যান্য চার্জ থাকে, তারপরে 8 থেকে 10% অন্য জায়গায় চলে যায়, সাম কান্ট্রি লো ফিক্সড রেট আছে, চিপার ফিস আর নট অ্যাপ্লাইড, কোটা হচ্ছে না। তার মানে এই পর্যন্ত যদি আসি, দেখেন সব ট্রান্সফার ফি নিয়েই তারা কথাবার্তা বলতেছে। তাহলে এখানে যদি আমরা যাই, এটা হতে পারে যে ইফেক্ট অফ কাটব্যাক, মানে হাউ রিডিউস কস্ট ইম্প্যাক্ট দ্য ফ্লো অফ মানি। আবার হতে পারে হচ্ছিল হাউ টু লোয়ার ট্রান্সমিশন ফিস, না তা বলে নাই, বলছে আমাদের যদি যে লসেস ইনকারেড ডিউরিং ট্রান্সমিশন হওয়ার সময় যে লসগুলা হয়। তো আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে এটা উত্তরটা হচ্ছে হলো হয় 7 নতুবা 2। তাহলে মেবি উত্তরটা 7, কারণ এটাই বেশি ভালো মনে হচ্ছে। 7 অথবা 2 রেখে দিতে হবে কিন্তু এইভাবে। তারপর চলেন আমরা একটু এফ নম্বর প্যারাগ্রাফে যাই। ওকে, ট্রান্সফার কস্ট রিডিউস টু মোর দেন 1%, এটা রিলিজ করছে $8 অ্যানুয়ালি, যেটা 8 বাজেট হচ্ছে ইউএসএতে, ডাইরেক্টলি ইনটু হ্যান্ড অফ দ্য ওয়ার্ল্ডস পোরেস্ট, দিস ইজ নট প্র্যাকটিসেবল, যদি এটা প্র্যাকটিস করা না যায়, গভর্নমেন্ট কোড স্মল রেমিটেন্স দ্যাট ডু নট কাম ফ্রম অর্গানাইজড ক্রাইম নেটওয়ার্ক শুড পুট অ্যান এন্ড অফ দ্য রেস্ট্রিকটিভ অ্যালিয়েন্স, পোস্ট অফিস এবং মানি ট্রান্সফার অপারেটরদের জন্য, অল্টারনেটিভলি নন গভর্নমেন্ট হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, মানে অনেকগুলো অর্গানাইজেশন কিছু কিছু সলভ করতেছে, সলভিংয়ের দিকে যাইতেছে কথাটা, তাই না? তাহলে এখানে যেটা হইতে পারে, তারা একটা এই যে সলিউশন, হাউ টু লোয়ার ট্রান্সমিশন ফিস, কীভাবে লোয়ার করা যায় ট্রান্সমিশন ফিটা। এইচ নম্বরে যান, একইভাবে পড়তে হবে কিন্তু এইভাবে পড়া শিখতে হবে। এ ডেভেলপ কান্ট্রি আর লার্জ চ্যারিটেবল সোসাইটি কুড সেল বন্ড সেল করতে পারে, কাদের কাছে করলো, 3 to 4% on the premises, money would be used to build infrastructure, ওই কান্ট্রিতে 2-fold বেনিফিট দিবে, মেক এ ফিনান্সিয়াল গেইন তাদের হবে, সেভিং করতে পারবে, তারপরে দ্য চ্যানেল ইউজ ফর মানি ট্রান্সফার সো দ্যাট মাইগ্রেন্ট শো আপ টু মেক দেয়ার মান্থলি রেমিটেন্স, তারা বাই বন্ড কিনতে পারবে। আর এক ধাপ আগায় গেলে বলা হয় নট মেক দিস ট্রান্সমিশন হাব, ডোনেট করতে পারবে। তার মানে মানিগুলো কাজে ইউজ হচ্ছে, তাই না? তাহলে এটা আপনাদের কোনটা হইতে পারে দেখেন। এই যে 3 নম্বর হইতে পারে,
আবার 9 নম্বর কি, হাউ রিসিপিয়েন্ট ইউটিলাইজ রেমিটেন্স। 3 এবং 9 এখানেও হতে পারে। ওহো, 3 এবং 9। এই যে আপনি একটা মোটামুটি ধারণা পেলেন। আমি যদি আপনাদের জন্য 6 পাওয়ার জন্য পরীক্ষা দিই না, এই ডি আর এইচ দুটাতেই 3 দিয়ে আসবো, তাহলে অন্তত একটা হবে। কিন্তু যারা 6.5 7 পেতে চান তাদেরকে এটা কনফার্ম করতে হবে। হ্যাঁ, আগে কিন্তু ভাই লেভেলে উঠতে হবে, তারপরে না হয় কাজ। তো এইভাবে আমরা আগে তো জেনারেল আইডিয়াটা বের করে নিই, কিছু সলভ করে ফেলব। এবার আপনি শেষ করে ফেলাইছেন হচ্ছে ম্যাচিং হেডলাইন্সের কিছু প্রেডিকশন। এবার আমরা চলে যাব সরাসরি সামারি। এই সামারি সলভ করতে গেলে কিন্তু আপনাকে জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সামারিতে প্রসেসটা কী, স্কিলটা কী। স্কিলটা হচ্ছে এখানে হচ্ছে আপনাকে খুবই স্পেসিফিক ডিটেলস অ্যান্সার হয় এবং এখানে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হয়, মানে বুঝতে হয়। হ্যাঁ, মাঝে মাঝে ক্লুজ কাজ করে। ক্লুজটা আমরা চান্স নেব, কিন্তু প্রথম জব হচ্ছে এটা লোকেশন ফাইন্ডিং, আর একটা আপনার ইম্পর্টেন্ট স্কিল। তাহলে এখানে দেখেন প্রথম লাইনটা এখানে ভালো কিওয়ার্ড নাই ভাই। তো যেহেতু ভালো কিওয়ার্ড নাই, প্রথম লাইন আর লাস্ট লাইনে যেতে হবে, গিয়ে এটা কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। তো এখানে যেটা বলতেছে, কান্ট্রিজ আর আনউইলিং টু এনফোর্স লোয়ার ট্রানজিশন ফিস। মনে আছে ট্রানজিশন ফি নিয়ে আমরা আলোচনা করলাম কোন জানি প্যারায়, এই যে এই প্যারাটাতে, ইয়েস, এফ প্যারায়, এই যে ট্রান্সফার ফি, ট্রানজিশন ফি, এখান থেকে শুরু হইল এটা। আর শেষে কল হলো বন্ড, রেমিটেন্স সেন্টার্স, ফান্ড। এটা বন্ড আমরা পাইছিলাম হচ্ছে কোন জানি প্যারায়, বন্ড লাস্ট প্যারায় যে বন্ড, এই যে দিস ওয়ান। তারপরে হচ্ছে হলো রেমিটেন্স সেন্টার, সো এই যে রেমিটেন্স, সো মেবি এটা শেষ হয়েছে এখানে। এটা হলো আপনার প্রথম কাজ, শুরু আর শেষটা আইডেন্টিফাই করে ফেলা। এবার সিকোয়েন্স ব্রেক হলে এর মাঝখানেই হবে। তাহলে আমরা একটু পড়ি 8 নম্বর। কান্ট্রিজ আর আনউইলিং টু এনফোর্স লোয়ার ট্রানজিশন ফিটাকে তারা এনফোর্স করে না, ওকে, অ্যাজ দে আর ওয়ারিড অ্যাবাউট। তারা কী বিষয়ে ওয়ারিড? তাহলে আমরা ওয়ারিড অ্যাবাউটের একটা সিনোনিম খুঁজবো কিওয়ার্ডগুলো নিয়ে। তো কিওয়ার্ড হচ্ছে কান্ট্রি, এনফোর্স লোয়ার ট্রানজিশন ফি আর ওয়ারিড অ্যাবাউট। তাহলে আমরা একটু যাই এখানে। আচ্ছা, কান্ট্রি সিনোনিম তো আমরা পাচ্ছি না, এই যা আছে কান্ট্রি, ট্রানজিশন, যে লো ফিক্সড চার্জ, তো চিপার ফিস এখানে আছে বলে আমরা ধারণা করছি। তাহলে এখানে আপনি খুঁজবেন ওয়ারিড অ্যাবাউটের সিনোনিম। এই যে ওয়ারিডের সিনোনিম হচ্ছে কনসার্ন ওভার, ওয়ারিড অ্যাবাউট আর কনসার্ন ওভার। তাহলে আপনার অ্যান্সারটা হচ্ছে, ভাই আপনার অ্যান্সারটা মানি লন্ডারিং। ব্যাস, এইটা অ্যান্সার হয়ে গেছে। এবার একটু বসায়, সরি, মানি লন্ডারিং এটা বসায় পড়তে হবে। এই তো হয়ে গেল, কান্ট্রিজ আর আনউইলিং টু এনফোর্স লোয়ার ট্রানজিশন ফিস অ্যাজ দে আর ওয়ারিড অ্যাবাউট মানি লন্ডারিং অ্যান্ড ভিলেজার্স। এবার আপনার 9 নম্বর সলভ করি, কিন্তু 9 নম্বর সলভ করতে গেলে মাঝখানের কথাগুলো ছাড়া যাবে না। ভিলেজার্স লুজ আউট ওয়েন পোস্ট অফিস হ্যাভ এ স্পেশাল রিলেশনশিপ থাকে একটা পার্টিকুলার এজেন্সির সাথে। হ্যাঁ, পার্টিকুলার এজেন্সির সাথে তো এই সম্পর্ক থাকলে তো ভিলেজাররা লুজ করবেই। অ্যান্ড ইচ রেমিটেন্স মাইট বি স্মল, প্রতিটা রেমিটেন্স সম্ভবত স্মল, বাট দ্য টোটাল কস্ট অফ রেমিটেন্স ফি ইজ হিউজ। টোটাল কস্টটা কিন্তু অনেক বেশি। তাহলে গভর্নমেন্টের সুদ কী করা উচিত অন স্মল অ্যাকাউন্টের উপরে, এইটা হচ্ছে আপনার মূল কথা। তাহলে এখানে ভাবে আনসার। কিওয়ার্ড নেই ভাই, কিওয়ার্ড হচ্ছে কারেন্ট পোস্ট অফিস সিস্টেম অর মেক ইট মোর কম্পিটিটিভ। চলেন দেখি কোথায় আছে স্মল অ্যাকাউন্ট অ্যামাউন্ট আর হচ্ছে কারেন্ট পোস্ট অফিস। এই যে পোস্ট অফিস স্যার, এই যে লোকাল পোস্ট অফিস, এই যে ভিলেজেস, এই যে
অ্যান এক্সক্লুসিভ অ্যাফিলিয়েশন উইথ পার্টিকুলার মানি ট্রান্সফার অপারেটর, এই কথাটা থাকলো। তারপরে কিন্তু গভর্নমেন্টের কি করা উচিত এটা এখানে নাই, আচ্ছা এইখানে গভর্নমেন্ট এই যে দেখতে পাচ্ছে অনেক নিচে এই যে স্মল রেমিটেন্স, তাহলে উত্তরটা আমার এখানকার পরে থাকবে, তাহলে এখানে আসছে, তো এখানে পড়ি। তাহলে আমাদের প্রথম জব হচ্ছে ক্লুজ দেওয়া, শুডের পরে একটা ভার্ব থাকতে পারে, ভার্ব খোঁজা খুব কঠিন, ভার্ব হবে উত্তর। তাহলে ভার্ব হচ্ছে যে গভর্নমেন্ট কুড অ্যাট লিস্ট অ্যাকনোলেজ হতে পারে অথবা ইজ রেগুলেশন হতে পারে, মানে গভর্নমেন্ট রেগুলেশনটাকে সহজ করতে পারে। দেখি এটা উত্তরটা কোনটা হয়, দেখেন এখানে হবে হলো ইজ রেগুলেশন। ব্যাস, এবার আসেন আর একটা, সেটা হচ্ছে কি অ্যানাদার আইডিয়া। অ্যানাদার আইডিয়া উড বি ফর এ লার্জ নন প্রফিট, তাহলে আমি একটু আন্ডারলাইন করলাম, এ লার্জ নন প্রফিট অ্যাসোসিয়েশন। চলেন এ লার্জ নন প্রফিট অ্যাসোসিয়েশন কই, এই যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এই যে নন প্রফিট রেমিটেন্স প্ল্যাটফর্ম। তারপর বলতেছে কি ক্যাপাবল অফ হ্যান্ডেলিং, তাহলে হ্যান্ডেলিং করতে পারে কমপ্লিকেটেড সামথিং, এই কমপ্লিকেটেড হচ্ছে আপনার ক্লু, কমপ্লিকেটেডের একটা সিনোনিম আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তাহলে কমপ্লিকেটেড সিনোনিম হচ্ছে ইলাবোরেট, আপনার উত্তরটা হচ্ছে রেড ট্যাপ। ব্যাস, তারপর আসেন আমাদের এবার 11, 12 আর কি থাকলো 13। এবার দেখেন আমরা একটু 11 আর 12 সলভ করবো। তাহলে 11, 12 সলভ করতে গেলে আমার কী কী নেওয়া লাগবে? আচ্ছা, মাইগ্রেন্ট হু সেন্ড মানি, সেভ মানি, আর হচ্ছে ইন্টারেস্ট, এই কথাটা কোথায় আছে আমার খুঁজে বের করতে হবে। আচ্ছা, এই যে মানি, ইন্টারেস্ট, তার মানে আপনার উত্তরটা এই জায়গাতে। হ্যাঁ, তাহলে এবার কোশ্চেনটা পড়ি। মাইগ্রেন্টস যারা হচ্ছে টাকা সেন্ড করে বাসায়, তারা সক্ষম হয় মানি সেভ করতে, পারে আর কি আরও, বাট ইট রিসিভ লিটিল আর নো ইন্টারেস্ট ফ্রম, কিন্তু রিসিভ করে কোনো ইন্টারেস্ট রিসিভ করে না ফ্রম কাদের কাছ থেকে, এটা সি। তাহলে মোর অফেন দ্যান নট মানে হলো প্রায়, দ্যাট মানি ইজ ইন দ্য ফর্ম অফ ব্যাঙ্ক ডিপোজিট, তাহলে এই মানিটা আসে হচ্ছে ব্যাঙ্ক ডিপোজিট থেকে, যেটা আর্ন করে টাইনি পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট, মানে সেটা খুব কম পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট সেটা আর্ন করে, অথবা নান অ্যাট অল ইভেন নেগেটিভ রেট অফ ইন্টারেস্ট, মানে নেগেটিভ ইন্টারেস্ট দেয় না বরং উল্টো টাকা খায়া দেয়। তাহলে এই জিনিসটা কি, মানিটা কোথা থেকে, ব্যাঙ্ক ডিপোজিট থেকে আসে। তো ইউর অ্যান্সার ইজ ব্যাঙ্ক ডিপোজিট। দেখি আমরা বসাই একটু পড়ি, ব্যাঙ্ক ডিপোজিট, ইয়েস ইটস ডান। নেক্সট কোশ্চেনে যাই চলেন। যদি কান্ট্রি অথবা অর্গানাইজেশন সোল বন্ডস, এটা কিওয়ার্ড, ইনভেস্টর কিওয়ার্ড, ডেভেলপমেন্ট অফ হোমল্যান্ড কিওয়ার্ড। চলেন ওই তিনটা কিওয়ার্ড দিয়ে আমরা যাই। আগে আমাদের বের করতে হবে জায়গাটা, এই যে সেল বন্ডস, তারপরে আমাদের আর ছিল কি এই যে ইনভেস্টর, স্যার এখানে নাই, ইনভেস্টের অন্য একটা ফর্ম আছে ইনভেস্টেড, তাহলে বলা যায় এখানে আমাদের উত্তরটা। হ্যাঁ, তা দেখি তাহলে নিচে পড়ব। প্রশ্নটা হচ্ছে ইফ এ কান্ট্রি অর অর্গানাইজেশন তারা যদি সোল্ড করে বন্ড সেল করে এবং যেখান থেকে তারা রিজনেবল রেট অফ ইন্টারেস্ট পায় ইনভেস্টরদের জন্য, দ্যাট মানি কুড ফান্ড দ্য ডেভেলপমেন্ট অফ হোমল্যান্ডের কি তৈরি করার জন্য এটা ফান্ড করা যেতে পারে। তাহলে আমরা পড়ি,
if a developing country or large charitable society bond sell করে guaranteed return দিয়ে 3 or 4% of আচ্ছা that the invested money would be used to build infrastructure of that country. like country তারা কি বিল্ড আপ করবে, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করবে। দিস ইজ ইউর অ্যান্সার। ইনফ্রাস্ট্রাকচার তারা হোমল্যান্ডে ইনফ্রাস্ট্রাকচার তারা বিল্ড করবে। ব্যাস, এবার আর একটা কাজ করি, চলো নিচেরটা খুঁজি। রেমিটেন্স সেন্টার, ডোনেশন, চ্যারিটেবল প্রজেক্ট, তিনটা কিওয়ার্ড নিলাম। এই যে ডোনেট, তাহলে এখান থেকে পড়লেই হবে। আমাদের প্রশ্নটা ছিল এরকম, দ্য বন্ড কুড বি সোল্ড অ্যাট, এই বন্ডটা সোল্ড হতে পারে রেমিটেন্স সেন্টারে, যেটা ডোনেশন নিতে পারে কার কাছ থেকে, তাহলে কিওয়ার্ড হবে ডোনেশন ফ্রম, এটা ক্লু, কার কাছ থেকে ডোনেশন নিতে পারে। এখানে এরকম কোনো উত্তর নাই, কাজে আমাদের পড়তে হবে। অ্যাডভান্সিং দ্য আইডিয়া ওয়ান স্টেপ ফার্দার, একটা আইডিয়া আর সামনের দিকে আগায় দিলাম। হোয়াই নট মেক দিস ট্রানজিশন হাব, ট্রানজিশন হাব মানে রেমিটেন্স সেন্টার, দ্য কন্ডিউট ফর অ্যাফ্লুয়েন্ট মাইগ্রেন্টস টু ডোনেট দ্য ওটলেটস, আর দেখেন ওট দি কজেস, অ্যাফ্লুয়েন্ট মাইগ্রেন্টকে বলা হচ্ছে ডোনেট করে, তার আমার এটা কার কাছ থেকে আসবে, অ্যাফ্লুয়েন্ট মাইগ্রেন্টসদের কাছ থেকে আসবে। এই হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং। তো যাই হোক, এইখানে আমরা গ্যাপ ফিলিং সলভ করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের চিত্রটা কিন্তু এরকম আছে। যেমন হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, কি কি প্যারাগ্রাফ আমরা এখনও সলভ করতে পারিনি বা নিশ্চিত হতে পারিনি, সেগুলো আমরা একটু আইডেন্টিফাই করে ফেলি। চলেন, যেমন আমরা প্যারাগ্রাফ সি, প্যারাগ্রাফ ডি, প্যারাগ্রাফ ই নিয়ে তো কার কোনো সন্দেহ নাই, এইচ নিয়ে আর কোনো সন্দেহ নাই, কারণ আমরা ই এবং এইচ অলরেডি কী করে ফেলেছি, পড়ে ফেলেছি। আছে সেটা হচ্ছে ই এবং এফ। ই নম্বর নিয়ে তো আপনার কোনো সন্দেহ থাকার উচিত না, কারণ এখানে আমরা ই নম্বরে আমরা পছন্দ করেছিলাম 2 এবং 7। 2 হলো ইফেক্ট অফ কার্ড ব্যাক, ট্রানজ্যাকশন ফিস, ইফেক্টে তো কোনো আলোচনা হয়নি স্যার, এখানে লসটা নিয়ে আলোচনা হয়েছে 7, তাহলে এটার উত্তরটা 7 হবে। আর নিঃসন্দেহে এইচের উত্তর হবে 3, কারণ এখানে একটা ওই যে তারা কোথায় কোথায় ইনভেস্ট করতে পারে সেটা নিয়েই তো আলোচনা হচ্ছিল। এই দুটো নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকলো না, বলে ব্যাকগ্রাউন্ড উদ্ধার করা। তো চলেন এবার প্যারাগ্রাফ সি। প্যারাগ্রাফ সিতে আমাদের টার্গেট হচ্ছে 8 নাকি 1, প্যারাগ্রাফ আমরা সিতে যাই। এবার সিতে তো ছোটো প্যারা, তো এখানে যে মূল যে আলোচনাটা সেটা কোন লাইনে আছে সেটা দেখতে হবে। দেখেন যে একটা ফোকাস আছে দাস, thus they serve as insurance tool responding a something way on political and economic crisis. এই প্যারাগ্রাফে মূল আলোচনা কিন্তু ক্রাইসিস নিয়ে, কাজে এটার অ্যান্সার হচ্ছে ডিফিকাল্ট টাইম নিয়ে, নট 8 বাট 1। অ্যান্ড প্যারাগ্রাফ ডি আমাদের টার্গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে দিস ওয়ান, কীভাবে ইউটিলাইজ করে রেমিটেন্স, এবং আরেকটি উত্তর হচ্ছে, এটা তো ইজিলি বলে দেওয়া যায় কারণ 3 তো এখানে হয়ে গেছে, এত সময় নেই, তাহলে আমাদের উত্তরটা হবে 9। সো দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ সলভ দ্য প্যাসেজ। থ্যাংক ইউ। ওকে, এটা পরীক্ষায় কিন্তু যে কোনো সময় আসবে, অলরেডি চলে আসছে।